আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। নমস্কার, আমি তরুণ ঘোষ। সীমান্তে ক্রমশ উত্তেজনা বাড়ছে পুরো সীমান্তটা জুড়ে। বিশেষ করে এর মধ্যে হচ্ছে দহগ্রাম। আমি দহগ্রামের ছবি আপনাদেরকে দেখাচ্ছি। দহগ্রামের কি অবস্থা তাও আপনাদেরই বলবো। এখন অফিসিয়ালি যেটা কাগজে যেটা বেরোচ্ছে, আমি সেটা আপনাদের একটুখানি পড়ে শোনাই, তাহলে খবরটা অনেকটা প্রতিষ্ঠা পাবে। অনুপ্রবেশকারীরা বসে শূন্য রেখায় দিনভর টানা পড়েন, এটা আজও কাগজে বেরিয়েছে। শুধু দহগ্রামটার মধ্যে উল্লেখ নেই কেন আমি জানি না, খবর পাইনি নাকি জুড়তে ভুলে গেছে, বা অন্য কোনো কাগজে আছে কিনা আমি তা জানি না। লেখা হচ্ছে, অনুপ্রবেশের চেষ্টার অভিযোগ নিয়ে উত্তেজনা ছড়ালো বাংলাদেশ সংলগ্ন কোচবিহার, মেঘরীগঞ্জ, শীতলকুচি ও সিতাই সীমান্তে। শুক্রবার দিনভর বিএসএফ এবং বাংলাদেশ বর্ডার গার্ডের মধ্যে এ নিয়ে চলেছে চাপানোতর অভিযোগ। এদিন সকালে দেখা যায় মেঘরীগঞ্জের পানিসারা সীমান্তে শূন্য রেখায় জিরো পয়েন্টে জনদশেক লোক বসে গিয়েছেন। শীতলকুচি সাঙ্গারবাড়ি সীমান্তে শূন্য রেখাতে 10 থেকে 12 জনের একটি দলকে বসে থাকতে দেখা যায়। বিএসএফ সূত্রে দাবি, সন্দেহভাজনে বাংলাদেশের জোর করে ভারতে প্রবেশের চেষ্টা করলে তা আটকে দেওয়া হয়। বিজিবি তাদের ফেরত না নিতে চাইলে উত্তেজনা তৈরি হয়। বিএসএফ এর আধিকারিক বলেছেন, অনুপ্রবেশ রুখতে সব রকম ব্যবস্থা নেওয়া হচ্ছে। কোচবিহার পুলিশও জানায় বিষয়টি বিএসএফ দেখছে। বিএসএফ সূত্রে জানা গিয়েছে, শীতলকুচি ব্লকের খালিশামারি গ্রাম পঞ্চায়েতের বাংলাদেশ সীমান্ত বিএসএফ বর্ডার গার্ডের মধ্যে উত্তেজনা তৈরি হয়েছে। অভিযোগ, শীতলকুচি সাঙ্গারবাড়ি সীমান্তে শূন্য রেখাত 10-12 জনের মতো মানুষ বসে রয়েছেন। স্থানীয় বাসিন্দা তপন বর্মনের কথা, এদিন হঠাৎ 10-12 জন সন্দেহভাজন অনুপ্রবেশকারীকে বাংলাদেশ থেকে ভারতে ঢোকানোর চেষ্টা করা হয়। সেই সময় বিএসএফ তাদের সীমান্তে আটকে দেয়। অভিযোগ, এই সময় বিজিবির পক্ষ থেকে ওই অনুপ্রবেশকারীদের ভারতে ফিরিয়ে নেওয়ার জন্য মাইক যুগের প্রচার করা হয়। বিএসএফ সাফ জানিয়ে দেয় তা সম্ভব নয়। এদিন দিনহাটার সিতাই ব্লকের চামটা সীমান্তে শূন্য রেখাতেও জনপাঁচেক মানুষ বসছিলেন। সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিএসএফ। পশ্চিমবঙ্গে আটক কেন্দ্রগুলি থেকে বাংলাদেশে ফেরত পাঠানোর ঘটনা ঘিরে বাংলাদেশ এবং ভারতের সীমান্তরক্ষী বাহিনীর চাপানোতর শুরু হয়েছে। এই আবহে আগামী 8 থেকে 11 জুন দিল্লিতে বার্ষিক বৈঠকে বসতে চলেছে বিজিবি এবং বিএসএফ শীর্ষ নেতৃত্ব। সূত্রের মতে, রুটিন বিষয়ক ছাড়াও বৈঠকের অন্যতম আলোচনার বিষয় এদেশে ধৃত অবৈধভাবে বসবাসকারী বাংলাদেশিদের পুশব্যাক বা তাদের যাতে বিজিবি ফিরিয়ে নেয় তা নিশ্চিত করা, সীমান্ত দিয়ে মাদক ও মানব পাচার রোধ, জাল টাকা, অস্ত্র, গরু পাচার ইত্যাদি বিষয়েও আলোচনা হওয়ার কথা। এই যে মিটিংটা হবে, মিটিংটা হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করা হবে। সব থেকে বড় ঘটনা ঘটেছে দহগ্রাম অঞ্চলটা। দহগ্রামে আপনি যদি এই ম্যাপটা দেখেন, এই ম্যাপটাতে আপনার এই লাল যে রেখাটা রয়েছে, লাল অঞ্চলটা ঘিরে রয়েছে, এটা হচ্ছে পুরো ভারতবর্ষের। ছিটমহল যখন আদান প্রদান হয়, এই দহগ্রামটাই বাকি রয়ে গেছিল কোনো একটা রাজনৈতিক কারণে। একটাই ছিটমহল বাকি আছে, সেটা বাংলাদেশের মধ্যে ভারতের রয়েছে। এখানে গোটা 10 বোধহয় গ্রাম রয়েছে, তার মধ্যে হিন্দুর সংখ্যা কম, মুসলিমের সংখ্যা বেশি। তো এই অঞ্চলটা ঢোকার জন্য 3 বিঘা করিডোর বলে একটা জায়গা ভারত ছেড়ে রেখে দিয়েছে বাংলাদেশের বিজিবিকে ঢোকার জন্য এবং বাংলাদেশের অন্যান্য মানুষকে ঢোকার জন্য বিভিন্ন কাজে 3 বিঘা করিডোরকে ছেড়ে রেখে দিয়েছে। এই 3 বিঘা করিডোরে এইখানে কাঁটাতার বেড়া এবং দহগ্রাম, এই লাল অঞ্চলটা দেখছেন, এই লাল অঞ্চলটা সীমান্তে এই কাঁটাতারের বেড়া দেওয়া নিয়ে কাল থেকে প্রচুর গন্ডগোল চলছে। পরশু রাত থেকে চলছে। গতকাল সকালবেলা এই উত্তেজনা বাড়ে।
এখন বিজিবি কি করেছে, বিজিবি ওখানে ট্রেঞ্চ করেছে, ট্রেঞ্চ করে ওখানে বালির বস্তা দিয়ে বন্দুকের নল লাগিয়ে বসে আছে। এবার যখনই ওখানে খুঁটি পুঁততে যাচ্ছে তখনই ওপার থেকে হুঙ্কার মারছে, এবার এখানে এলে গুলি চালাবো, এবার এখানে এলে গুলি চালাবো, মাইকিং এ বলছে। বিএসএফ কোনো কথা শোনেনি, বিএসএফ তো লাগিয়ে যাচ্ছে, শ্রমিকদের বলেছে লাগিয়ে যাও। একবার দুজন সৈনিক বোধহয় বিজিবির দুজন সৈনিক, যা শোনা কথা, উঠে দাঁড়িয়ে বন্দুক তাক করে। যেই বন্দুক তাক করেছে তখন বিএসএফ এর 7-8 জন জওয়ান সোজা একেবারে AK-47 ধরে বলেছে, প্রথমে পায়ে গুলি করব, তারপর বুকে গুলি করব, একটা গুলি ছুড়ে দেখ বলে ওপরে শূন্যে ফায়ার করেছে। শূন্যে ফায়ার করার পর তারা, যারা ওই ট্রেঞ্চের মধ্যে ছিল, তারা বসে পড়ে। এই নিয়ে উত্তেজনা আরো বাড়ে। কথা হচ্ছে যে ওই দহগ্রাম সীমান্ত যেটা ভারতের আছে, বাংলাদেশ সীমান্ত ঘিরে, এই দহগ্রামে কাঁটাতারের বেড়া বসাতে দেবে না। আর যদি 3 বিঘা করিডোর যদি আটকে দেয়, তাহলে বাংলাদেশের বিজিবির ওই অঞ্চলে ঢোকা কিন্তু পুরো বন্ধ হয়ে যাবে। ওই 3 বিঘা করিডোরটা কিন্তু ভারতের সঙ্গে যুক্ত হয়ে গেছে, তার মানে ভারত পুরোপুরি অ্যাক্সেস পেয়ে যাবে। এখন আলোচনা চলছে, ওই যে 8 থেকে 11 দেখলেন, ওই 8 থেকে 11-র মধ্যে এই আলোচনাটা, ওই দহগ্রামটাও নিশ্চয়ই ঢুকবে। কারণ অমিত শাহ পরিষ্কার বিএসএফ এর ডিজিকে বলে দিয়েছেন, যা করতে হয় করুন, দরকার হলে কড়া ব্যবস্থা নিন। তার মানে গোলাগুলি চললে গোলাগুলি চলবে। আমি মাঝে মাঝে বলি না, যদি একটা স্ফুলিঙ্গ যদি বারুদের স্তূপে পড়ে, আমি বহুবার বলেছি, তাহলে পরে কিন্তু একটা ব্যাপক সংঘর্ষের সৃষ্টি হবে। এখন ভারত চায় না কোনো মতেই গুলি একটা চলুক। গুলি যদি চলে তাহলে জানবেন সেটা কিন্তু বছর খানেক ধরে চলবে, 1 মাস 2 মাস বা 2 দিন হবে না। কারণ ব্যাকআপ দেওয়ার জন্য, বাংলাদেশকে ব্যাকআপ দেওয়ার জন্য আমেরিকা দূর থেকে হলেও টার্কিকে দিয়ে সাহায্য করবে, পাকিস্তানকে দিয়ে সাহায্য করবে। আর ইতিমধ্যে পুতিন ফোন করেছিলেন নরেন্দ্র মোদীকে। পুতিন আশ্বাস দিয়েছেন যে দরকার মতো তিনি যখন ফোন করবেন তখন রাশিয়ান ফ্লিট সমস্ত এগিয়ে যাবে, এগিয়ে গিয়ে আমরা চট্টগ্রাম বন্দর ওরা আটকে দেবে, যাতে পাকিস্তান না ঢুকতে পারে। আর ভারত রওনা হবে সোজা একেবারে করাচির দিকে। তাহলে হলো কি, আস্তে আস্তে আবহাওয়া উত্তপ্ত হচ্ছে। এই উত্তপ্ত আবহাওয়ার মধ্যে যদি কোনোদিনও একটা গোলাগুলি চলে, এই যে বলা হচ্ছে না 10-12 জন 10-12 জন, এই যে 2000-2500 কিলোমিটার জুড়ে, যে 2200 কিলোমিটার জুড়ে যে আমাদের বর্ডারটা রয়েছে, বিভিন্ন গেট খুলে শয়ে নোম্যান্স ল্যান্ডে পাঠিয়ে দেওয়া হচ্ছে। আর বিজিবি প্রবলেমটা হচ্ছে, বিজিবির লোক সংখ্যা কম, 5 কিলোমিটার অন্তর অন্তর পোস্ট আছে। এক পোস্ট থেকে আর এক পোস্টে যেতে গেলে 3-4 জন বিজিবি হাঁটতে হাঁটতে যাচ্ছে, তার পেছনে সঙ্গে নিচ্ছে স্থানীয় লোকেদের, 4-6 জন লোকে কাঁধে পতাকা তুলে নিয়ে বিজিবি পেছনে পেছনে হাঁটছে। এই হচ্ছে বিজিবির মানে আসল শক্তি। আর বিএসএফ পুরোটা ঘিরে রেখে দিয়েছে। এর মধ্যে একটা মজার তথ্য হচ্ছে, উপেন্দ্র ত্রিবেদী আমাদের সেনাপ্রধান, তার সঙ্গে গতকাল রাজনাথ সিং এর একটা বৈঠক হয়েছে। সেটা বাংলাদেশের ব্যাপারে কিনা আমি বলতে পারবো না। একটা বৈঠক রাতে হয়েছে, সেই বৈঠকে কি নির্যাস আমি জানি না। আর জয়শঙ্কর যে শেখ হাসিনার সঙ্গে দৌড়ে গিয়ে অগ্নিক কথা বলে এলেন, সেটাও আমি এখনো পর্যন্ত জানতে পারিনি। ফলে সেই ব্যাপারে আমি কোনো আপনাদের আপডেট দিতে পারবো না। কিন্তু সীমান্তে যে উত্তেজনা চলছে, এই উত্তেজনা যদি বহমান হয় এবং তার পারদ যদি চড়ে, তাহলে যে কোনো সময় কিন্তু গুলি চলতে পারে। আর গুলি চললে চারদিক দিয়ে কিন্তু বিএসএফ এগোবে, চারদিক দিয়ে।
এগিয়ে ঠেলতে 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 ভেতরে নিয়ে যাবে, 10 কিলোমিটার 20 কিলোমিটার ভেতরে নিয়ে যাবে, সব কটাকে যত বাংলাদেশি আমাদের এখানে রয়েছে সব ওর মধ্যে ঢুকিয়ে দিয়ে আবার একসময় পিছিয়ে চলে আসবে, চাপা কাটাতারের বেড়া কমপ্লিট করে দেবে। এইরকম একটা কিছু মানে হচ্ছে, এটুকু বুঝতে পারছি। কিন্তু যতক্ষণ না ঘটনা, ভগবান করুক না ঘটুক, কিন্তু যদি একটা গোলাগুলি চলে এবং একটা বিএসএফ যদি মারা যায় বা কিংবা একটা বিজেপি সৈনিক যদি মারা যান, তাহলে কিন্তু একটা রক্তগঙ্গা বইবে। অর্থাৎ উত্তেজনা ক্রমবর্ধমান। এই কবে যে কি হবে এটা কেউ বলতে পারে না। তবে ভারত স্থির করেছে প্রত্যেকটা জায়গায় কাঁটাতারের বেড়া তারা বসিয়েই ছাড়বে, এবং ভারতীয় যারা রয়েছে, সেনাবাহিনী রয়েছে, তারাও সঙ্গে সঙ্গে ওই দহগ্রামে ঢুকছে। আজকের যা খবর, তারাও দহগ্রামে ঢুকছে আস্তে আস্তে। তার মানে সেনাবাহিনী অলরেডি এন্ট্রি নিতে শুরু করেছে। এই দহগ্রামে যদি সেনাবাহিনী ঢোকে, মানে বিএসএফ এর কথা, বিএসএফ তো আছেই, সেনাবাহিনী যদি দহগ্রামে ঢোকে, তাহলে বাকি অঞ্চলে সেনাবাহিনী মোতায়েন হবে না, তার কোনো গ্যারান্টি আছে? কোনো গ্যারান্টি নেই। আর যদি সেনাবাহিনী যদি সমস্ত অঞ্চলে ঢুকে যায়, তাহলে বিএসএফ এর জায়গা থাকবে, সেনাবাহিনী ঢুকে যাবে। দুটোর একটা কিছু হবে, আর যেটা হবে সেটা খুব ভালো হবে না, এটুকু আমি বলতে পারি। কি আর বলবো আসলে, মানে রিপন ভাইকে আপনি যেটা শুরুতে বললেন, তাকে অনেকে সজ্জন বলেই জানে, কিন্তু তার এই বক্তব্য এখন আর সজ্জনের বক্তব্য হিসেবে এটা আমরা মনে করতে পারতেছি না। তিনিও ওই যে তালিবর্ষ ও অন্তস্তকার হাদির ভাষাতে কথা বলা শুরু করেছেন। মূলত তিনি এই যে আওয়ামী লীগ নেতাদের বাড়িঘর টয়লেট বানাবেন বলে ঘোষণা দিয়ে আদতে তিনি তার নিজের বাড়িটাকেই টয়লেট বানানোর ব্যবস্থা করে ফেললেন, এটা তিনি নিজেই জানেন না। পাশাপাশি তার নাম এখন টয়লেট রিপন হিসেবে, আগে ছিল ছাত্র নেতা রিপন হিসেবে পরিচিতি। আপনি যে নামটা এখন তাকে দিলেন, আল্লাহর রহমতে এখন থেকে তার নাম টয়লেট রিপন হিসেবেই খ্যাত হবে আমার ধারণা। এই ভাষায় তার কথা বলাটা ঠিক হয় নাই। আমরা দেখেছি যখনই যারা ক্ষমতায় আসে, নিজেদের এত ক্ষমতা ধর মনে করে, এরা নিজেদের আল্লাহ, খোদা, ভগবান, গড, দেবতা, ফেরেস্তা মনে করে। এত ক্ষমতাশালী এরা মনে করে যে তাদের উপরে কেউ নাই। অথচ 17 বছর হারিকেন লাগায় কিন্তু খুঁজে পাওয়া যায় নাই কেসি গেট থেকে বাড়ানোর ক্ষমতা পানে, যার জন্য তাকে কেসি গেট বলা হয় তার সিনিয়র নেতাকে। তো সেই কেসি গেট নেতারা এখন এত বড় ক্ষমতা, যাদের ব্যাপারে অভিযোগ আছে যে তারা 17 বছর বালুর ট্রাক সরাইতে পারে না পার্টি অফিসের সামনে থেকে, এখন তারা আওয়ামী লীগের অফিসকে, আওয়ামী লীগের 32 নাম্বার বাড়িটা, যেটা বাংলাদেশের পোস্ট কোড বলা, সে 32 নাম্বার ভাঙার পর তারা মনে করতেছে যে এখন তারা ভেঙে ফেলবে আওয়ামী লীগের বাড়িঘর, আওয়ামী লীগের নেতাদের বাড়িঘর টয়লেট বানাবে। মনে হয় যারা বিদেশ থেকে বোধহয় কেবল এইবার প্রথমই মনে হয় বিদেশ থেকে কোনো কিছু হয়েছে। রিপন ভাই বোধহয় ভুলে গেছেন যে মুজিবনগর সরকার ওটা বিদেশেই ছিল, দেশে ছিল না। আর তারেক রহমানের 17 বছর বিদেশেই ছিল, দেশে ছিল না। তিনি এগুলো ভুলে গেছেন। আসলে এগুলো রাজনৈতিক প্রতিহিংসা এবং রাজনৈতিক যে শিষ্টাচার, এগুলো বহির্ভূত বক্তব্য। তিনি যে কথাটা বললেন, আপনি নিশ্চিত থাকেন বাংলাদেশ আওয়ামী লীগ ক্ষমতায় আসার পরে তার বাড়িকে টয়লেট ঘোষণা করবে এই কথা বলার কারণে। এগুলো এরা চুলকাইয়া ঘাও বানাইতেছে আর কি, আমাদের জামালপুরের ভাষায় বলে খাই যায় ঘাও বানানো। এরা খাই যায় ঘাও বানাইতেছে, ভালো লাগে না তো, কোনো কাজ নাই তো, কোনো এমপিত্ব পান নাই, মন্ত্রিত্ব পান নাই, কোনো দায়িত্ব পান নাই। এখন তিনি ধরাকে মানে কি বলতেছেন নিজেই জানেন না। এরা ওই সেই আমার ভাবির পোলাদের মতো, উনি তো নাবালক না। আমি ভেবেছিলাম আমার ভাবির পোলারা নাবালক, তাই ওই ধরনের আলতু ফালতু কথা বলে। কিন্তু এখন দেখতেছি আসাদুজ্জামান রিপন ভাইয়ের মতো, জি সালাম নিলাম, জি ধন্যবাদ আপনাকে, তিনিও এখন সেই হাদি মাদি তালিবর্ষ অন্তস্তকেরা হাদি মাদিদের ভাষাতে কথা বলেন। এটা তার সাথে যায় না। তিনি এটা বলে, ওই যে বললাম যে চুলকায় ঘাও বানাইলো, এই ঘাওতে তারই শরীর জ্বলবে। অন্য বিএনপির নেতার বাড়িঘর টয়লেট হবে কিনা জানি না, এই কথা বলার কারণে এই রিপন ভাইয়ের বাসা, তার অফিস টয়লেট হয়ে যেতে পারে, কোনো সন্দেহ নেই।
মানে এখন মনে মনে ভাবে, হায় হায়, আমার এই কথাটা যদি ডিলিট হয়ে যাইতো তাহলে বাইসে যাইতাম। সেই কেসি গেট রিজভী সাহেব যে যার বিরোধিতা করতেছেন, এখন তার দলেরই তিনি পররাষ্ট্রমন্ত্রী। কি দুর্ভাগ্য তার! মানে দেখেন, এরা যা বলে, এই যে দেখেন, এই কথা এখন তার উপরেই পড়তেছে। ঠিক আজকে রিপন ভাই যে কথাটা বললেন, বিএনপির নেতা, সাবেক ছাত্র দল নেতা, তার এই কথাটা তার উপরেই পড়বে, কোনো সন্দেহ নাই। আমি বুঝে উঠতে পারি না রিপন ভাইয়ের বক্তব্য কেন ওই হাদি, তারপর কি মাহফুজ, তারপর আমার ভাবির পোলাদের ভাষায় পাটোয়ারি ডারবি মারবি, এদের ভাষায় মাহফুজ কি কি যার নাম ভুলে যায়, কালাবাড়া, ওদের ভাষায় কেন কথা বলে? আমার তো এটা মাথায় ঢুকলো না। তিনি কি রাজনৈতিকভাবে অভিজ্ঞ নন? তিনি কেন ভুলে যান? নাকি তিনিও মনে করতেছেন যে আওয়ামী লীগ আর কোনোদিন ক্ষমতায় আসবে না? যদি যদি রিপন ভাই তা মনে করেন, তাহলে বলবো তিনি বোকার স্বর্গে বাস করতেছেন। তাকে তো নাবালক বলতে পারবো না, আমার ভাবির পোলা বলতে পারবো না, তিনি তো আমারও সিনিয়র। তো বলবো যে তিনি নির্বোধ হয়ে গেছেন, তিনি ভুলে গেছেন, অথবা ক্ষমতা আসার পরে ধরাকে সরাগেন মনে করতেছেন। এটা ঠিক না। এগুলো আমরা দেখেছি, এই সমস্ত লম্বা লম্বা কথা আমরা সব সরকারের আমলে নেতা মন্ত্রীদের বলতে শুনি। এরা পরে এর খুঁজে পাওয়া যাবে না হারিকেন লাগিয়ে একদিন। এই আসাদুজ্জামান রিপনকে একদিন হারিকেন লাগাই খুঁজে পাওয়া যাবে না, অথবা সারা জীবন জেলে পচে মরতে হবে, তার বাড়িঘর টয়লেট হবে, কোনো সন্দেহ নেই। এরকম মিছিল আরো হবে। মিছিলের নগরী না, পুরো বাংলাদেশ হয়ে যাবে, মিছিলে ভরপুর হয়ে যাবে, কোনো সন্দেহ নেই। আমি তো বলেছি, আমি সবার আগে বলেছিলাম, যখন অনেকে বিশ্বাস করেনি, আমি বলেছিলাম জননেত্রী শেখ হাসিনাকে 3 দিন টঙ্গীর ময়দানে রেখে দিতে হবে, কারণ এত জনস্রোত হবে যে, তাকে দেখার জন্য এত মানুষ আসবে যে আপনি ঢাকা শহরে জায়গা দিতে পারবেন না, এবং জনগণ যাবে না। সারা জীবন কিন্তু শুনেছেন যে নেতা আসে, মিটিং হয়, চলে যায়। এইবার যে শেখ হাসিনার প্রত্যাবর্তন ঘটবে, তিনি চলে যেতে পারবেন না, জনগণও যাবে না। 3 দিন মিনিমাম দেখবেন আপনি। আমার কথার সাথে অনেক আওয়ামী লীগের নেতা একমত না হইতে পারে, এখন অবশ্য বিশ্বাস করতেছে জনগণ হবে, এটা বিশ্বাস করে। কিন্তু 3 দিন যে তাকে টঙ্গী ইজতেমার ময়দানে রেখে দিতে হবে জননেত্রী শেখ হাসিনাকে, তারপরে তাকে ধানমন্ডি বা তারপর তাকে যেতে হবে গোপালগঞ্জ, এটা আমার কথা এখন বিশ্বাস করতেছে না, কিন্তু এটাও কয়েকদিন পরে জনগণ বিশ্বাস করবে। এই দেশে বাংলাদেশ আওয়ামী লীগকে আসলে অনুপস্থিতিতে বোঝা যায় যে কার কতটুকু প্রয়োজন। 2024-এর 5ই আগস্টের আগে অনেকে হয়তো ভেবেছেন যে আওয়ামী লীগ ছাড়া, শেখ হাসিনা ছাড়া দেশ তো চলবে না কেন, ভালো চলবে, ভালো না চললে মন্দ চলবে না, এরকম আশা করে বসেছিল। কিন্তু আমরা জানতাম, আমার অনেক শুভাকাঙ্ক্ষী ছিল, ছোট বড় সবাই বলতো বিকল্প আছে ফরিদ, তুমি কি বলো শেখ হাসিনার বিকল্প? আমি না, বাংলাদেশে শেখ হাসিনার বিকল্প পয়দা হয়নি। এটা নিয়ে আমার শুভাকাঙ্ক্ষীদের সাথে আমার বিতর্ক হতো, এমনকি আমার সিনিয়রদের সাথেও তর্ক মানে আলোচনা হতো। আমি একমাত্র ব্যক্তি বলতাম, না, শেখ হাসিনার বিকল্প হয়নি। শেখ হাসিনার বিকল্প এখন তো আপনারা দেখতে পারতেছেন যে কি বিকল্প। ডক্টর ইউনূস কি করতেছে, তারেক রহমানের সরকার কি, মানুষ দেখতেছে এখন। ডক্টর ইউনূসের, শেখ হাসিনার বিকল্প কি? বাংলাদেশে বিদ্যুৎ নাই। শেখ হাসিনার বিকল্প কি? বাংলাদেশের আইন আদালত ফাংশন করে না। শেখ হাসিনার বিকল্প কি? বাংলাদেশের অর্থনীতির ধ্বংস। শেখ হাসিনার বিকল্প কি? আইএমএফ ভাগছে, আইএমএফ বলছে কোনো ঋণ তারা দিবে না। শেখ হাসিনার বিকল্প কি? না আছে দেশি বিনিয়োগ, না আছে বিদেশি বিনিয়োগ, না আছে জামাতের বিনিয়োগ, কোনো বিনিয়োগ নাই। শেখ হাসিনা যে ক্রাইসিস ম্যানেজার, এটা বারবার প্রমাণিত হয়েছে, বারবার। আর আওয়ামী লীগ না থাকলে বাংলাদেশের হাল কি হবে? আমি বলছি না যে আওয়ামী লীগ তুলসী পাতায় ধোয়া, আওয়ামী লীগের 17 বছরে কোনো ভুল হয়নি, এটা আমি বলতেছি না। রাষ্ট্র পরিচালনায় অবশ্যই তাদের ভুল আছে, কিন্তু তাদের অনুপস্থিতিতে প্রমাণ করতেছে এখন যারা আছে তারা যা করে সবই ভুল। তারা দেখাক একটা ভালো কাজ করে। 2024-এর 5ই আগস্টে শেখ হাসিনা হেলিকপ্টার দিয়ে দিল্লিতে পৌঁছার পর, জননেত্রী শেখ হাসিনাকে পৌঁছায় দেওয়ার পর যখন হেলিকপ্টার ফিরে আসে, তখন বাংলাদেশের মানুষ মনে করেছিল শেখ হাসিনার নাম নেওয়ার লোক থাকবে না এই দেশে। অনেকে মনে করেছিল আওয়ামী লীগের নাম নেওয়ার লোক থাকবে না এই দেশে। কিন্তু আমরা কিন্তু উল্টো দেখলাম যে আওয়ামী লীগের জনপ্রিয়তা আরো বেড়ে গেছে, কোনো অংশে কমে নাই। এমন না যে এটা আমাকে আওয়ামী লীগের লোক বলছে যে আওয়ামী লীগের জনপ্রিয়তা বেড়েছে। আমি আওয়ামী লীগের কোনো লোকের কথাই নেই না, কারণ আওয়ামী লীগের লোক কথা বলতে যায়, তারা পুরনো কাশন দিয়ে আগে অর্ধেক সময় ব্যয় করে এগুলো বলতে গিয়ে, তারপরে তারা অন্য আলোচনা করে এবং তাদের গদ বাঁধা কথা বলে। আমি যারা আওয়ামী লীগ করে না তাদের কাছ থেকে শুনি, অথবা যারা আওয়ামী লীগের সমর্থক, কর্মীও না, নেতাও না,
আওয়ামী লীগের যারা সমর্থক তাদের ফোন দিই, ফোন দিয়ে আমরা জানি, কি জানি, যে কষায়ের বিক্রি কমে গেছে, চাউলের আড়তের ব্যবসা কমে গেছে, মাছের বাজারে মাছ বেচা কমে গেছে, আপনার টি স্টলের ফুটপাতের যেগুলো স্ট্রিট টি স্টল আছে সেগুলোর বেচা কেনা কমে গেছে, বইয়ের লাইব্রেরিতে বিক্রি নাই, পুরান ঢাকার বড় ব্যবসায়ী তাদের বিক্রি অর্ধেক, বড় বড় ব্যবসায়ী অন্তত 100 জন ব্যবসায়ীকে আমি ফোন করেছি, তাদের স্টাফ কমিয়ে ফেলেছে, এবং এই কথা সত্যতা যাচাই করার জন্য আমার লোক পাঠিয়েছি যে সত্য না মিথ্যা। আমি আমার পরিচিত বা যে এলাকা সম্পর্কে জানি, ঢাকা থেকে শুরু করে মফস্বল বিভিন্ন জায়গায় পৌঁছায়, আমি খোঁজ নিয়ে দেখি তাদের স্টাফ কমে গেছে অথবা স্টাফের বেতন বাকি, বড় বড় দোকানে বিক্রি যেখানে আগে হইতো 1 কোটি টাকা সেটা 50 লাখে নেমে এসেছে, যেটা 50 লাখ পার ডে বিক্রি থাকতো সেটা 10 লাখে নেমে এসেছে। এরকম হয়েছে, যার বিক্রি, যার ডিলারদের বিক্রি ছিল 10 কোটি টাকা, তাতে 2 কোটি টাকাতে নেমে এসেছে। আর ব্যাংকের হাল কি আমরা সবাই জানি, যে 30,000, 40,000, 50,000, 1 লাখ টাকার চেক দেখলে ম্যানেজার ভয়ে কাঁপতে থাকে, তার পা কাঁপে। কেন? মানুষ ভয় পায়। কেন? মানুষ এখন টাকা ঘরে রাখতেছে, ব্যাংকে রাখে না ভয়ে। কেন? কারণ দেশের অবস্থা ভালো না। আপনি দেখেন এইবার গরুর কোরবানিতে আমরা হাটে কি দেখলাম, প্রত্যেক ব্যবসায়ীর মাথায় বাড়ি, মাথায় বাড়ি। কোন রকম পাটের ব্যবসায় কিছু লাভ হয়েছে এবার, শুধু মানে এই সরকারের প্রকৃতি দুইটা ফেভার করছে, একটা হলো মানে ধানের আবাদটা নষ্ট হয় নাই, এটা কোনো কারণে টিকে গেছে, নইলে দেশে তো দুর্ভিক্ষ এখন লেগে যেত। হাওয়ারের ধানের আবাদ, সমস্যা, জি জি, হাওয়ারের ডুবে, হাওয়ারের হাওড়, ডুবে গেছে। তারপরে ওইটা আসল ধান যেটা আমন ধান, এটা নষ্ট হতে, এরি ধানের ফসল নষ্ট না হওয়ার জন্য বেঁচে গেছে, কোন রকমে আর কি বেঁচে গেছে। আর আর একটা হলো আপনার এই যে 10% বিদ্যুৎ এখন যুক্ত হইলো রূপপুরের কারণে, নইলে এই দেশের সরকার এখনই ফল্ট করতো, সরকার কোলাপস করবে, মানে একে আপনি আন্দোলন করে তাড়াইতে হবে না। অনেকেই বলে আমাকে, ফরিদ সাহেব আওয়ামী লীগকে নামতে দেয় না দেশে। আরে ভাই, আমি বলেছি, এটা কোনো আওয়ামী লীগ নেতা অস্বীকার করছে, এটা সম্ভব না। আমি শেখ ফরিদ বলেছি 1 বছর আগেই, তারও আগে, যে গাজীপুর থেকে রেল লাইন উত্তোলন শুরু হবে, একেবারে গাজীপুর থেকে শুরু করে ময়মনসিংহ, গফরগাঁও, জামালপুর, নরুন্দি, মেলান্দর থেকে শুরু করে পিয়ারপুর, বেগুনবাড়ি থেকে শুরু করে সরিষাবাড়ি, জামালপুর, সরিষাবাড়ি লাস্ট জগন্নাথগঞ্জ নদীর পারে, জগন্নাথগঞ্জ ঘাট মানে যমুনা নদীর পার, রেল লাইন থাকবে না, শুরু হবে এখান থেকে, হবেই, এটা ঘটবেই 2 দিন আগে আর পরে। বাংলাদেশ আওয়ামী লীগ সরকারি দলের সাথে বিরোধী দলের শক্তিশালী ইতিহাস বলে, এরা এখন এগুলো গল্প করতে পারে। আপনার আমি 4 দিন আগে বিএনপির এক নেতার সাথে আমার কথা হইল, আমি বললাম আপনারা 17 বছর অপেক্ষা করেছেন, বিএনপি এত বড় বড় নেতা ক্ষমতা থাকতে, বিদেশি এত শক্তি থাকতে, আপনার কি মনে হয় যে আওয়ামী লীগ 17 বছর অপেক্ষা করবে? তিনি স্বীকার করছেন, বলছে না, আওয়ামী লীগ 17 বছর অপেক্ষা করার দল না অন্তত। ফরিদ ছোট ভাই, তুমি এটা ঠিক বলেছো। কেন্দ্রীয় নেতা আমাকে এটা বলেছে একজন, বলছে তোমার এই কথা মানি অন্তত, যে 17 বছর আওয়ামী লীগ বসে থাকবে না, 17 বছর ভালো ট্রাক ঠেকাইতে পারবে না, উল্টাইতে পারবে না আওয়ামী লীগ, সেই আওয়ামী লীগ না। 17 বছর কেসি গেছে গেটে থাকবে এই আওয়ামী লীগ, সেই আওয়ামী লীগ না। পরে তিনি স্বীকার করেছেন, তিনি স্বীকার করেন নাই যে আমি বলেছি আপনারা সর্বোচ্চ 3 বছর থাকবেন, সর্বোচ্চ, তার মধ্যে অলরেডি 3 মাস চলে গেছে। তিনি বলেছেন যে না 5 বছর, তারা এইভাবে বলছে যে ল্যাংরা ঘোরার মতো হইলে চলে যেতে, আমি না পারবেন না 5 বছর। আমি তাকে বলেছি প্রশ্নই আসে না, আওয়ামী লীগ 5 বছর অপেক্ষা করার দল না, 17 বছর তো বহুত দূরের কথা। বাংলাদেশ আওয়ামী লীগ আন্নাচে কানাচে। আমাকে তিনি বলেছেন যে তুমি কিভাবে মনে করো যে 5 বছর আমরা টিকবো না? আমি বললাম আওয়ামী লীগ কি এমন ভালো কাজ করছে? আমি বললাম আওয়ামী লীগ ভালো কাজ করছে তা তো আপনাকে আমি বলি নাই, আপনারা এত খারাপ কাজ করেছেন যে তার কারণে আওয়ামী লীগ ক্ষমতায় আসবে। আমি বলছি ভালো কাজ করলে যদি ক্ষমতায় থাকা যাইতো তাহলে আওয়ামী লীগ ক্ষমতায় থাকতো। শুধু ভালো কাজ করে ক্ষমতায় থাকা যায় না, আপনারা কোনো ভালো কাজও করেন নাই, ভালো কাজ করলেই থাকতে পারবেন না। আর সে জায়গায় আপনারা ভালো কাজও করেন নাই, আপনারা এত আকাম কুকাম করেছেন যে এই দেশের আপনারা, আর তারা চাইতে, আমি বলেছি যে বাংলাদেশে মুক্তিযুদ্ধকে আক্রমণ করে আপনি যত কথাই বলেন, আপনি যতই মাদ্রাসা দেখেন, যতই মৌলবীদের শক্তি দেখেন, বাংলাদেশে মুক্তিযুদ্ধ বিরোধিতা করে আপনারা টিকে থাকতে পারবেন না। আমাকে বলছে যে এই চেতনা এখনো চলবে। আমি বললাম জুলাই চেতনা যদি চলে আমার ভাবির বলাদের, ঠিক আছে, অবশ্য তারা ভাবির পোলা বলি নাই, অন্য পোলা বলে গালি দিছি, বুঝে নেন কি বলছি, তাদের চেতনা যদি চলে মুক্তিযুদ্ধের চেতনা এই দেশে থাকবে।
আমি বলছি, মুক্তিযুদ্ধের চেতনা যদি না থাকে তাহলে মুক্তিযুদ্ধ বিরোধিতা করতে বলেন, দেখি কয় সেকেন্ড ক্ষমতায় থাকতে পারেন। আমি বলছি আপনারা তো ইনিয়ে বিনিয়ে মুক্তিযুদ্ধ বিরোধিতা করেন, আপনারা প্রকাশ্যে একটু মুক্তিযুদ্ধ বিরোধিতা করে একদিন বয়ান দিয়ে দেখেন টিকতে পারেন কিনা। আপনি যে একটা শব্দ চালু করছেন, তালিবস্য, জি তালিবস্য, ওই দিন দেখলাম নবনীতা নবনীতা বারবার ওই তালিবস্য ইউজ করতেছে। হুম বিশেষ করে মমতা ব্যানার্জি যে ইয়ে ইয়েটা সামনে আনছে আর কি। এটার কারণটা কি মনে হয়? এটা কিন্তু ওরা ইনকলাব মঞ্চ কিন্তু আবার নামছে, পথে নামছে কিন্তু এটা নিয়ে। ইনকিলাব মঞ্চ ফেসে যাবে। অলরেডি হাদির বোন বলে ফেলেছে যে হাদি মারা গেছে, বাদী কেন জাবের হোসেন, বাদী তো হবে তার পরিবার, তার পরিবার না থাকলে তার কাজিনেরা হবে, তাহলে সরকার হবে, জাবের কেন এর বাদী, দালমে কুস্ত কালা হায়, এই প্রশ্ন কে তুলেছে? খোদ তালিবর্ষ ও অন্তস্তকারা হাদির বোন প্রস্তাব করেছে যে কেন সেটা হবে। আবার হাদির ভাই বলেছে হাদি হত্যার জন্য জামাত দায়ী, আবার জামাতের ইনকিলাব নাকি পিনকিলাব নাকি পাখি লাভ মঞ্চ তারা বলেছে হাদির ভাই দায়ী। তাহলে আসলে দায়ীটা কে? এর মধ্যে মমতা ব্যানার্জি রাজনৈতিক আলোচনায় থাকার জন্য তিনি একটা স্ট্যান্ডবাজি বয়ান দিয়ে দিয়েছেন, ফালতু একটা কথা তিনি বলে ফেলেছেন, ছেড়ে দিয়েছেন। এটা তার দেশেই, এটা তার বিরোধিতা করতেছে মানুষ। আর বাংলাদেশের প্রতিমন্ত্রী তো বলেছেন, সরি পররাষ্ট্র প্রতিমন্ত্রী তো বলেছেন যে একটা ফেলটু নেত্রী কি বলছে এটা শোনার তো আমাদের দরকার নেই, না করে দিয়েছেন। আর তারপরও তিনি যে বয়ান দিয়েছেন যে মেঘালয় থেকে কলকাতায় আসছে, পাগলে পাইছে নাকি? মেঘালয়ের পরে আবার আসাম আছে, 2টা প্রদেশ পার হয়ে কিভাবে যাবে অবৈধভাবে? এত সস্তা আগেই তো ধরা পড়বে। মেঘালয় হয়ে আপনি কেরালা, দিল্লি, তারপর সাউথের যে কোনো জায়গায়, কাশ্মীর থেকে আপনি কলকাতা আসতে পারবেন, রাস্তায় ঝামেলা না হইতে পারে। কিন্তু মেঘালয় হয়ে আসাম হয়ে কলকাতায় আসবেন, বহু বহু মক্কা বহু দূর, খুব কঠিন কাজ। এটা আমরা যারা অবৈধভাবে গিয়েছি, বৈধভাবে গিয়েছি, দুইটা সব রাস্তায়, ভারতের কোন রাস্তায় বৈধভাবে যায়নি, অবৈধভাবে যায়নি? পারলে আকাশপথে অবৈধভাবে 2-1 বার যাওয়ার অভিজ্ঞতা থাকতো। যাই হোক, তা হয়তো সম্ভব না। আমরা সব জায়গায় গিয়েছি, আমরা জানি যারা মানে তিনি ভারতের মানুষের ভূগোল জ্ঞান তার এত কম, তাই ওই কথাটা বলেছেন। বরং তিনি যদি বলতেন যে পশ্চিমবঙ্গ বর্ডার দিয়ে ঢুকেছে, তাও এটা মানুষ বিশ্বাস করত। ওই মেঘালয় দিয়ে আসাম হয়ে তারপর কলকাতায় আসবে, এই বয়ান মানুষ, এটা মিথ্যা কথা। মানে মিথ্যা কথা বলতে গিয়ে অপরাধী নাকি তার একটা প্রমাণ রেখে যায়। আমরা শুনেছি যে মিথ্যাবাদীর একটা না একটা মিথ্যা প্রমাণ রেখে যায়, এটা বলে মিথ্যা কথা বলেছেন, এটা হাস্যকর ব্যাপার। আর ওই ইনকিলাব মঞ্চ নাকি পিনকিলাব মঞ্চ নাকি পাখি লাভ মঞ্চ, ওগুলো কি করলো যায় আসে না, এদের নিয়ে বাংলাদেশের মানুষ এখন ভাবছে না। এখন সারাদিন তারা মিছিল করলেও কাজ হবে না, এই 2-3 দিন পরেই মানুষ এগুলো ভুলে যাবে। বরং তারা উল্টো ফেসে গেছে, কারণ জাবের হইলো এটার বাদী। কেন জাবের বাদী হবো? হোয়াই? আপনার আত্মীয়, আমার আত্মীয় মারা গেলে আমরা বাদী হব, আপনি হবেন। জাবের কিভাবে? জাবের তো তার রিলেটিভ না, সে কিভাবে হলো? এই জাবেরকে গ্রেপ্তার করতে হবে। জাবেরকে গ্রেপ্তার করলেই বোঝা যাবে যে ঘটনাটা কি। দেখবেন এই পানি কোথাকার পানি কোথাকার কোন দিকে গিয়ে গড়ে। পুরোপুরি রাষ্ট্রদ্রোহী বক্তব্য, বাংলাদেশকে চ্যালেঞ্জ করে বক্তব্য দিয়েছে। এই মোল্লার তো জেলে থাকার কথা। মানে এরা কিরকম বর্বর, মানে এরা মৌলবাদী বললেও কম হয়েছে। তারা বলতেছে সিনেমা থাকতে দিবে না, কারণ তারা তো, তাদের সংস্কৃতি একটাই, সেটা হলো মাদ্রাসায় ছাত্র বলাৎকার করার কালচার। এই সংস্কৃতি ছাড়া তো এরা, দেখেন না চেহারাটাই কেমন নৃশংস, আর বক্তব্যগুলো কেমন লিল্লাখোরদের প্রশ্রয় দিতে দিতে, এই আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, এরা প্রশ্রয় দিতে দিতে এই লিল্লাখোরদের মাথায় তুলে ফেলেছে। ব্রাহ্মণবাড়িয়া কি বাংলাদেশের বাইরে এসে সিনেমা চলতে দিবে না? এই কথা বলা তো ফৌজদারি অপরাধ, রাষ্ট্রদ্রোহ অপরাধ। ব্রাহ্মণবাড়িয়া কি ওর বাপের দেশ নাকি ব্রাহ্মণবাড়িয়া বাংলাদেশের বাইরে? ব্রাহ্মণবাড়িয়া কি আফগানিস্তানে কি সিনেমা চলতে দেবে না? এই কথা বলার কারণেই তো তাকে গ্রেপ্তার করতে হবে। কিন্তু ওই যে বাংলাদেশের মৌলবীদের সবাই মনে করে যে মৌলবীদের যদি গালে একটা থাপ্পড় মারে বা পাছায় একটা লাথি দেয়, তাহলেই তো বেহেশতে চলে যেতে পারে। মানে মৌলবীরা ছাত্র পোলাপান 10 বছর 8 বছরের পোলাপানদের বলৎকার করতে করতে মেরে ফেললেও মনে করে যে বেহেশতে নষ্ট হয়ে যাবো এদের বিরুদ্ধে প্রতিবাদ করলে। ব্রাহ্মণবাড়ি হলো সঙ্গীতের রাজধানী, সংস্কৃতির রাজধানী, সেটাকে এখন মৌলবীদের রাজধানী বানিয়ে ফেলছে এই ব্রাহ্মণবাড়িয়াকে। এই গোলাম এই ব্রাহ্মণবাড়িয়াতে মানুষের যে জারি গান সারি গান চলতো, যে গান
বাধ্য চলতে, এরা নষ্ট করে এই পুরো বাংলাদেশটাকে আফগানিস্তানে পরিণত করতে চায়। আর এরা বলতেছে আল্লাহর আইন কায়েম করবে, ইলেকশন করে কেন? আল্লাহর আইনে কি ইলেকশন আছে? কত বড় ভণ্ড এরা। তা আল্লাহর আইনে তো ইসলামী ব্যাংক নাই, ওটা ব্যাংকের বিরুদ্ধে বিরোধিতা কর, ওটা তো বলে না। আল্লাহর আইনে বলৎকার আছে নাকি? এদের চিৎকার করতে, এরা তো একদিনও বললো না যে ব্রাহ্মণবাড়িয়ায় কোনো শিশুকে বলৎকার করতে দেওয়া হবে না, তা তো বলে না। ও আসলে বাংলাদেশের মানুষগুলো ভণ্ড, তো হিপোক্রেট, তারা এই সুযোগটা পেয়ে গেছে এখানে। আর রুমিন ফারহানা তো বর্ণলতা চালিয়েছে। আর দেখেন কত বড় দুঃসাহস, এরাই কিন্তু সিনেমা হলে বোমা মেরেছিল, এই মোল্লারাই মনে আছে আপনার সিনেমা হলে বোমা মেরেছিল? কারণ এরা তো মসজিদেই বোমা মারে, এরা মাদ্রাসায় বোমা বানায়। এই এখন এই মৌলবীরা যদি জিজ্ঞাসা মাদ্রাসায় বোমা কারা বানাইছিল, আওয়ামী লীগের আমলে তো সব নাটক, এই ইউনূস সরকারের আমলে তো আমরা দেখেছি, বিএনপির আমলে তো দেখেছি মাদ্রাসায় বোমা ফেটে মাদ্রাসার ওয়াল ভেঙে গেল, দেখলাম তো আমরা। এগুলো বললেই বলবে যে ইসলাম বিরোধী। মানে এদের একটা সুযোগ পেয়ে গেছে, এদের খোয়ারে তুলতে হবে, এই লিল্লাখোরদের খোয়ারে তুলতে হবে। এরা শক্তের ভক্ত, নরমের জম। এদের আপনি ঠিক মতো সাহায্য করবেন, এরা দেখবেন তখন আব্বা আব্বা ডাকবে। যখন একটু আস্কারা দিবেন এরকম মাথায় উঠবে। রুমিন ফারহানা আপা সেটা প্রতিবাদ করেছে, দেখেছি, আমরা দেখেছি, সেই সিনেমা চালিয়েছেন। কিন্তু রুমিন ফারহানা আপা যখন বিএনপিতে থেকেছেন এই মৌলবাদদের প্রশ্রয় দিয়েছেন। এই মৌলবাদীদের সকল দল প্রশ্রয় দেয় নেই, প্রশ্রয় দিতে দিতে এত প্রশ্রয় দিয়েছে যারা এখন বলছে সিনেমা চলতে দিবে না। কেন সিনেমা হল তুমি চলতে দিবে না ব্রাহ্মণবাড়িয়া কি আফগানিস্তান হয়ে গেছে? এরা অবশ্য তাই চায়। এই বদমাইশ গুলো কিন্তু এরাই কিন্তু স্লোগান দিত যে কি বাংলা হবে আফগান, তারা সবাই তালেবান, বাংলা হবে আফগান, এরাই কিন্তু স্লোগান দিত। এই স্লোগানগুলো কারা দিত? এরাই তো দিত, আমরা দেখি না এই স্লোগান। এখন বলে সিনেমা হল হারাম না, আর সিনেমা হল ইসলামে কি হারাম না? ইসলামের সাথে তো পৃথিবীর সকল সংস্কৃতি বিরোধ, ইসলাম তো সবই হারাম। ইসলামে তো মাদ্রাসা বলৎকার ছাড়া সবই তো হারাম। ইসলামে অবশ্য ইদানিং মাদ্রাসায় বলৎকার জায়েজ হয়ে গেছে। ইসলামে গান হারাম, নাচ হারাম, শিক্ষা হারাম, বিজ্ঞান হারাম, গণিত হারাম, প্যাথোলজি হারাম, সবই, এমনকি হাসপাতালও হারাম ইসলামে। তো সবই তো বন্ধ করে দিতে হবে। তো বন্ধ করে দেখি তারপরে কিভাবে চলে। ইসলামে তো দেশও হারাম, ইসলামে তো দেশের কনসেপ্ট নাই, এটা একটা বদামি। ইসলামে তো দেশের কনসেপ্ট। করোনার সময় টিকার বিরুদ্ধে কথা বলছিল তারা, টিকা, শুধু করোনার টিকা নাই, আরে যে হামে শিশু মারা যাইতেছে, হামের টিকার বিরোধিতা এরা করেছে। পৃথিবীর যত শিক্ষা, বিজ্ঞান, সংস্কৃতি, সভ্যতা আছে সবকিছু মোল্লাদের চোখে হারাম। মানে ওদের জন্য আমাদের জিন্দেগি হারাম করে দিয়া, মানে হারাম করতে এদের জিন্দেগি। এটা পাকিস্তানে হাসান নিসার বলতো, পাকিস্তানের বিশিষ্ট বুদ্ধিজীবী। ভারতের বুদ্ধিজীবীর কথা বললে তো আবার বলবে যে হিন্দুদের টেনে আনছে। পাকিস্তানে হাসান নিসার বলছে যে মোল্লারা এই হারাম ও হারাম, এই হারাম করতে করতে জিন্দেগি হারাম করে দিয়া, জিনা হারাম করে দিয়া। এদের কাছে কি হারাম ছিল না? এদের কাছে মাইক হারাম ছিল, এখন মাইক হারাম। এখন মসজিদে মাইকে আজান বন্ধ হলে চিকরা চিকরি লাগায়। এরা এরা মোবাইল হারাম বললো, এরা টেলিভিশন হারাম বললো, সব হারাম, সিনেমা হারাম। মানে এদের কথায় আপনার চলতে হবে। এরা হলো, শুনেন, ইসলামে পৃথিবীতে ইসলামে একমাত্র ধর্ম যা সবকিছু নিষিদ্ধ করে দেয়। নারী নেতৃত্ব হারাম। ওই যে বলছে জমির ওয়ারিশ, আরে আমি আমার মেয়ের সমান দিব, তুই কি কেবে? আমি আমার ছেলে মেয়ের সমান সম্পত্তি লিখে দিব, তুই কে? আমার সম্পত্তি মানুষের দিয়ে দিব, তুই কে? আর মানুষ ওগুলো মানবে না, শরিয়া মানুষ মানবে না, মানুষ শরিয়া মানবে না, মানুষ বেদের আইন মানবে না, বাইবেলের আইন মানবে না বলেই তো মানুষ সংবিধান বানাইছে। মানুষ ধর্মীয় আইন মানবে না বলেই দেশ বানাইছে। মানুষ ধর্মীয় আইন শরিয়া মরিয়া এগুলো মানবে না বলেই তো ওই যে খালেদ মহিউদ্দিন হয়তো তর্কে গেছে যে গাবগাছি মৌলানা, গাবগাছি গিয়ে ধরা খাইছে না? গাবগাছিও ধরা খাইছে, ইসলামী শরিয়াকে ধরা খাওয়াই দিছে। যখন বলছে যে মৌলানা সাহেব 4 জন সাক্ষী রেখে কে দর্শন করবো, আপনি কেমনি বিচার করবেন? তখন শুরু করে দিছে মৌলানা গাবগাছি। মানে নিজেও ডুবছে, ইসলামী শরিয়ারও ডুবাইছে, মানে ইসলামকে হাস্যকর করার জন্য। এদের কাছে হালাল কি? বিয়ে বেচতে গেলে 1000 বউ পাওয়া যাবে, প্রতি মাসে নাকি 1000 বউ পাওয়া যায়। নতুন ওয়াজ শুরু করে দিয়েছে মৌলবীরা। মানে এরা যে কত বড় বদমাইশ এই মৌলবীরা। আমি বলেছি তো, একটা দেশ যদি শুধু মিলিটারি কবলে পড়ে ওই দেশ ধ্বংস হয়ে যাবে, শুধু মোল্লার কবলে পড়ে ওই দেশ ধ্বংস হয়ে যাবে। প্রমাণ পাকিস্তান, প্রমাণ আফগানিস্তান। আর বাংলাদেশ পড়েছে মোল্লার মিলিটারি দুইটার কবলে। এই দেশের কোনো ভবিষ্যৎই নেই। আর তার চেয়ে বিপজ্জনক, এই দেশের নেতা যারা, তারা মৌলবাদের, ইসলামী মৌলবাদের বিরুদ্ধে কথা বলবে না। একটা নেতা বলে না, আওয়ামী লীগও বলে না, বিএনপিও বলে না, জাতীয় পার্টিও বলে না, কেউ বলে, এমনকি বামপন্থীরও বলা সাহস পায় না। আমি যে কথাটা বললাম
যে শরিয়া আইন এই দেশে কেউ মানবে না, এটা বলবে না কেন তারা? কারণ শরিয়া আইন তো আসলে এই দেশে মানুষ মানে না। আপনি শরিয়া আইন মানলে তো প্রথম ইসলাম তো সব ব্যাংক বন্ধ করে দিতে হবে, ব্যাংক বন্ধ করে চলতে পারবেন? মানে আবার বলে সংস্কৃতি, কত বড় বদমাইশ। আরে বাংলাদেশের সংস্কৃতি কি তোমার মতো এরকম দেখতে কিরকম বদের মতো দেখা, পাড়ার মতো দেখা যায় এক একটা? মানুষ কি পড়বে, কি দেখবে, কি খাবে, এটা মোল্লাদের হুকুমে চলবে? মানে এরা পুরো পৃথিবীটাকে এরা মনে করে মসজিদের মিম্বর, মসজিদের খুতবার মঞ্চ। এরা হচ্ছে এরা হচ্ছে এরা হচ্ছে মানুষ, এরা মানুষ ও মানবতার বিরুদ্ধে, সংস্কৃতির বিরুদ্ধে, সভ্যতার বিরুদ্ধে। এই মোল্লারাই দেশটাকে ধ্বংস করে দিল একেবারে। তার সাথে যুক্ত হয়েছে এই মিলিটারি। আপনি কি দেখেছেন যে হিজবুত তাহরিরের ডাউট সাইজ পোস্টার আওয়ামী লীগের আমলে নিষিদ্ধ এই পোস্টার ছাপে নাই, টানায় নাই সারা ঢাকায়? বিএনপির আমলে ছাপে না হিজবুত তাহরিরের? আচ্ছা, এখন কেন আওয়ামী লীগের পোস্টার ছাপানো হয় না? তার মানে সেনাবাহিনীতে খোদ হিজবুত তাহরিরের লোক রয়েছে, সেনাবাহিনীতে জঙ্গির লোক রয়েছে, তার জন্য ডাউট সাইজ পোস্টার এসেছে। আর সারা বাংলাদেশে আওয়ামী লীগের লোক। আওয়ামী লীগের তো কোনো পোস্টার দেখি না আমরা শেখ হাসিনার ছবি সহ। কেন দেখি না? কারণ এটা সেনাবাহিনী এখন পক্ষে নাই। আর এই মোল্লাদের প্রশ্রয় দিতে দিতে এই আওয়ামী লীগ বিএনপি এরা নিজেরাও ধ্বংস হয়ে যাবে। আপনি দেখেন এই যে রুমিন ফারহানা কি বলেছে, মৌলবাদীদের প্রশ্রয় দেওয়ার কারণে আওয়ামী লীগ, যেটা আমার ভাষায় বলি, চেঁচা খাইছে। বিএনপিও খাবে, বিএনপিও খাবে। দেখবেন আপনি কিছুদিনের মধ্যে বিএনপি মৌলবাদীদের দ্বারা চেঁচা খাবে, তারপরেও আকল হবে না, আমি জানি। শুধু তাই না তো, এই আহমকুল্লাহর চাইতে, আহমদুল্লাহ নাকি আহমকুল্লাহ, এর চাইতে বদমাইশ তো যে রাজ্জাক বিন ইউসুফ, যে নারী বিদ্বেষী, তার জেলে থাকার কথা, যারা সমাজ থেকে বয়কট করা, থুতু দেওয়ার কথা, জুতা পেটানো করার কথা রাজ্জাক বিন ইউসুফকে। যে বলে যে নারীর আত্মা নাই, যে বলে নারীর জন্মই হয়েছে বাচ্চা পয়দা করার জন্য, সে কাজকর্ম কোনো কিছু করতে পারবে না, যে বলেছে নারীর জন্মই পাপ, নারীর জন্ম কলঙ্ক, সেই লোকটা তারেক রহমানের মাথায় হাত দেয়। আবার তাকে দেখে তারেক রহমানকে দেখে সে দাঁড়ায় না, সেখানে আবার ইসলামের হিসাব দেয়, সেখানে আবার ইসলামী আইন নিয়ে আসে। বাংলাদেশ ইসলামী আইনে চলবে? বাংলাদেশের মানুষ ইসলাম মানবে না বলেই সংবিধান বানাইছে, পাকিস্তানের মানুষ ইসলাম মানবে না বলেই সংবিধান বানাইছে। সেই জন্য তো মানুষ সংবিধান বানাইছে। মানুষকে সংবিধান বানাইছে ধুয়ে পানি খাওয়ার জন্য? সম্ভব এখন? নারী পুরুষের সম্পত্তি সমান অধিকার। আরে বাবা, উন্নত বিশ্ব এই অস্ট্রেলিয়াতে মনে করে এটা যদি ডিভোর্স হয়, ডিভোর্স প্রসেসের সময় একজনের বেতনের অর্ধেক চলে যাবে তার মিসেসের অ্যাকাউন্টে, অটোমেটিক। সেটা হ্যাঁ, ওরা তো সভ্য। মুসলমানেরা এমনি দুনিয়া সম্পর্কে কিছু জানে না, তারপরে অসভ্য, মৌলবাদী, চরম জঙ্গিবাদী চেতনা নিয়ে থাকে। আপনি ঠিকই বলেছেন। আপনাকে একটা কথা বলি, চায়না এমনিতে কি ইসলামকে মানসিক রোগ বলে সিদ্ধান্ত দিয়েছে? ইসলাম ইজ এ মেন্টাল ইলনেস। এটা কে বলেছে? ভারত বলে নাই। কে বলেছে? আমেরিকা বলে নাই। কে বলেছে? আমি বলি নাই, আপনিও বলেন নাই, তসলিমা নাসরিনও বলে নাই, শেখ হাসিনাও বলে নাই, খালেদা জিয়াও বলে নাই। কে বলেছে? চায়না বলেছে যে ইসলাম ইজ এ মেন্টাল ইলনেস। এমনি বলেছে মনে করেছেন? এরা ছবি তুলতে দিবে না, ছবি আঁকাইতে দিবে না, ডাইরেক্ট সরাসরি বলে মন্দির ভেঙে ফেলবে, গির্জা ভেঙে ফেলবে। পৃথিবীতে তারা গির্জা থাকতে দিবে না, মন্দির থাকতে দিবে না। এগুলো প্রকাশ্য ঘোষণা দেয়, এগুলো তো ফৌজদারি অপরাধ। কত বড় অসভ্য হলে এই কথাটা বলে এরা। মুসলমান তো পৃথিবীতে কোথাও, আপনি দেখেন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবাই চলতে পারে একসাথে। মুসলমান গেলেই ঝামেলা হয়, যেখানেই মুসলমান সেখানেই ঝামেলা। আপনি দেখেন, অপ্রিয় হলেও এই কথা সত্য, কারণ মুসলমানরা পড়ালেখা করে না। আর যারা পড়ালেখা করে তাদের মগজ হলো মৌলবাদীদের দখলে। বুয়েট থেকে পাশ করছে, তার মগজ হলো কৌমি মাদ্রাসা ছাত্রের মতো। একটা অনুষ্ঠান হয়েছিল, এটা আমি কয়েকবার লিখেছি, বিভিন্ন ধর্মের ইন্টার রিলিজিয়াস একটা ডায়লগ হচ্ছিল। সেখানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জন্য অধ্যাপক, নাম মনে নাই আমার, তিনি বলেছিলেন যে বাংলাদেশে, এটা আজকে থেকে 20 বছর আগের কথা বলতেছি, তিনি বলেছিলেন যে আমি একজন অধ্যাপক, আমি একজন বুদ্ধিজীবী, কিন্তু আমার প্রভাব সমাজে কিছুই নেই, আমার প্রভাব রাষ্ট্রে কিছুই নেই, কিন্তু একটা মসজিদের অশিক্ষিত খাদেম, তার প্রভাব সমাজে বেশি। এই সমাজটা কে তৈরি হইতে দিছে? বাংলাদেশের বুদ্ধিজীবীরা। এই আহমদ সফারা, এই আহমদ সফার মাজারে খাদেম সলিমুল্লাহরা, এই ফ্রড মাজাহারেরা, চিঙ্কু বামের আনু মোহাম্মদ, কমরেড আনু মোহাম্মদ, আনু বিহারীরা এই সমাজটা পয়দা হইতে দিছে। দোষ দিবে শুধু শেখ হাসিনার। শেখ হাসিনা নাকি একলা এই দেশকে মৌলবাদী বানাইছে, যে জামাতের প্রতিষ্ঠিত করলো কারা? জিয়া রহমানের নাম নিতে মুখে ব্যথা পায়। তো শেখ হাসিনাই যদি মৌলবাদকে প্রতিষ্ঠিত করে, আর দলগুলোরা কি করলো? সেই নাম তখন নিবে না।
আপনি দেখেন এই বনলতা এক্সপ্রেস নিয়ে যে এত প্রতিবাদ, কেউ কোনো বুদ্ধিজীবীর লেখা দেখেছেন? সলিমুল্লাহ খানের কথা শুনেছেন? আনু বিহারীর কথা শুনেছেন? কমরেড আনু বিহারী, তারপরে যে ফটোগ্রাফার শহীদুল চিঙ্কুবাম, তারপর চক্রবর্তীদের কোনো কথা শুনেন এখন? নাই, কারো মুখে টু শব্দটি নেই। আওয়ামী লীগ থাকলে দেখেন কি প্রতিবাদ করতো, এই যে আওয়ামী লীগ মৌলবাদকে প্রশ্রয় দিয়েছে এগুলো বলতো। এখন কোনো প্রতিবাদ নাই। রুমিন ফারহানা একমাত্র ব্যক্তি যিনি প্রতিবাদ করেছেন। আবার যে গিদর ফারুকি নাকি সরোয়ার ফারুকি নাকি সুয়ার ফারুকি, সে শুধু এটুকু বলছে যাদের দেখা মন ধরে দেখবেন যে দেখবেন না বলে অস্ট্রেলিয়া ভাগছে, কারণ জানে থাকলে এখন তো দাবড়াবে, তার জন্য সে ভাগছে। তো মুসলমানের সাথে দেখেন খ্রিস্টান হিন্দু একসাথে থাকতে পারে, খ্রিস্টান হিন্দু বৌদ্ধ একসাথে থাকতে পারে, খ্রিস্টান হিন্দু বৌদ্ধ জৈন ফার্সি একসাথে থাকতে পারে, জৈন বৌদ্ধ খ্রিস্টান ইহুদি সব একসাথে থাকতে পারে। যখনই মুসলমান যায় আর কেউ থাকতে পারে না, সেখানে বসবাস করার অনুপযোগী হয়ে যায়। এরা শিক্ষা মানে না, এরা চিকিৎসা মানে না, এরা বিজ্ঞান মানে না, এরা সাহিত্য মানে না, এরা ফিলোসফি মানে না, এরা শিল্পকলা মানে না, এরা চিত্রাঙ্কন মানে না, আর সঙ্গীতে যাবে না। কিন্তু সুদ ঠিকই খাবে, ঘুষ ঠিকই খাবে, জমি দখল করবে, খুন করবে, হত্যা করবে, ধর্ষণ করবে, ছাত্র বলৎকার করবে, এমনকি নিজের মেয়েকে ধর্ষণ করবে এই মুসলমান। কি তারা বলবে আবার তো এই যে পোলার বউরে ধর্ষণ করবে, পোলার বউরে ধর্ষণ করবে, নিজের মেয়েরে ধর্ষণ করবে, ইদানিং নিজের পোলারও ধর্ষণ করা শুরু করে দিয়েছিল এই মুসলমান। এরা যে কোনো সুকুমার জিনিসের বিরুদ্ধে মুসলমান। ইসলামের সাথে মুসলমানের সাথে কোনো সভ্যতা যায় না। ইসলাম এবং মুসলমান যেখানে যায় সেখানে সেই সভ্যতা সংস্কৃতি ধ্বংস করে ফেলে এবং নিজের সভ্যতা সংস্কৃতিকে ধ্বংস করে ফেলে। এরা বাংলা ভাষাকে মনে করে হিন্দুর ভাষা, এরা বাংলা নাম বাংলাদেশ নামটাই মনে করে হিন্দুয়ানি নাম। এরা বলেছে মুক্তিযুদ্ধ হলে কাফেরেরা, মুক্তিযুদ্ধ যারা তারা কাফের ছিল, এরা হিন্দু ছিল বলেছে। এরা 52 ভাষা আন্দোলনের নেতাকর্মীদের বলেছে কাফের, বাংলা ভাষাকে বলেছে কাফেরের ভাষা। মানে যখনই ইসলাম আসবে তখনই সেখানে সভ্যতা সংস্কৃতি থাকতে পারে না। এই সভ্য যুগে কোনো সভ্য মানুষ, মানে কি বলবো আর, ইসলামী শরিয়া তো কোনো সভ্য লোক মানতে পারে না। যেখানে সভ্যতা থাকবে, সংস্কৃতি থাকবে, শিল্প থাকবে, সাহিত্য থাকবে, দর্শন থাকবে, বিজ্ঞান থাকবে, সেখানে তো ইসলামী শরিয়া থাকতে পারে না। আর যেখানে ইসলামী শরিয়া থাকবে সেখানে সভ্যতা, সংস্কৃতি, দর্শন, বিজ্ঞান কিছুই থাকবে না, কবিতা থাকবে না। ইসলামে তো কবিতা নিষেধই, সঙ্গীত নিষেধ। আপনি বলেন তো পৃথিবীতে সঙ্গীত কি ক্ষতি করছে? সঙ্গীত কি ক্ষতিটা করে কার? সঙ্গীত নিষিদ্ধ। তা আপনি এই সমস্ত মাইন্ড সেট আপের লোক আপনি কিভাবে বসবাস করবেন? এরা তো পৃথিবীটাকে এরা অস্থির বানিয়ে ফেলতেছে। মুসলমান এবং ইসলাম পুরো বিশ্বকে মানে আপনার একেবারে একটা ভয়ঙ্কর একটা পরিস্থিতির মধ্যে এরা নিয়ে যায়। এদের মাইন্ড সেট আপ এত খারাপ। ফেন্সিডিল খায়, হিরোইন খায়, গাঁজা খায়, মদ খায়, ধর্ষণ করে, ব্রোথেলে যায়, বলৎকার করে, সুদ খায়, বোনের জমি মারে, মানুষের জমি দখল করে, মিথ্যা মামলা দেয়। আবার এরা দেখবেন ইসলামের জন্য সরিয়ে আইন চাই, সরিয়ে আইন করো না, সরিয়ে আইন করে থাকো না, দেখি তোমার কত মুরত। তুমি থাকো তোমার এলাকায় সরিয়ে আইন চালাও, দেখি কি পারো কিনা। পাকিস্তানে আপনার চ্যানেলে বোধহয় বলেছি, পাকিস্তানে কিন্তু শুরু থেকে 2টা আইন চলে। একটা হলো ব্রিটিশ ল, আর হলো ইসলামী ল। ইসলামী ল তো আজ পর্যন্ত কেউ মামলা করে নাই, সব ব্রিটিশ লতে গিয়ে মামলা করে। পাকিস্তানে কিন্তু এখনো আইন আছে যে আপনি যদি চান শরিয়া লতে যাইতে পারবেন। আপনি যেমন মনে করেন আপনার বাড়িতে চুরি হয়েছে, বা আপনার বাড়িতে ডাকাতি হয়েছে, বা কেউ আপনার জমি দখল করছে, ইসলামী শরিয়া কোর্টে যেতে পারবেন, ব্রিটিশ লতেও যেতে পারবেন, ব্রিটিশ কোর্টে যেতে পারবেন। আজ পর্যন্ত কোনোদিন শুনেছেন যে তারা ইসলামী কোর্টে গেছে? পাকিস্তানে আছে কিন্তু যায় না, কেউ যায় না। আর ইসলামী শরিয়া মানে কি? ইসলামী শরিয়া মানে ফ্যাসিজম, শতভাগ ফ্যাসিজম। আপনি জানেন কালকে আফগানিস্তানে কি করেছে? শিয়া যেগুলো মৌলবী সব গ্রেপ্তার করছে, তাদের মুসলেক আনিছে যে শিয়া আইন চলবে না কালকে আফগানিস্তানে, কালকে নাকি পরশুদিন, এবং তাদের অনেককে জেলে ভরেছে আফগানিস্তানে। আহলে হাদিস নিষিদ্ধ, তাহলে ইসলামী শরিয়া এলে বাংলাদেশে তো আহলে হাদিস নিষিদ্ধ হবে, নিজেরা মারামারি করবে। ইসলামী শরিয়া মানেটা কি? ইসলামী শরিয়া, আমি শার্ট পরতে পারি, আপনি জানেন আমি সরোয়ার্দী হসপিটালে বসে আছি টি শার্ট পরে, একজন লোক এসে আমার কলার, এটা আমি ফেসবুকে পোস্ট দিয়েছি, ওখানে আমার এক বন্ধুর মেয়েকে নিয়ে গিয়েছিলাম, সে মৃত প্রায় ছিল, তাকে নিয়ে গেছিলাম হসপিটালে। আমি টি শার্ট পরে আমার কলার ধরছে, বলে তুই টি শার্ট পরে আসছিস কেন? আমি কেন? তুই মুসলমান, তুই টি শার্ট পরবি কেন? আলাপ শুনছেন? এগুলো হলো মানে মুসলমান কিরকম মানসিক দেখেন। আমি টি শার্ট পরে কলার ধরছে আমার, পরে আমি তাকে ধরে যখন পেটাইতে গেছি, কয়টা পাগল, পাগল এই কথা বলে কেন? আসলে তখন যে গণজাগরণ মঞ্চ করি আমরা, আমাদের বিরুদ্ধে একটা গ্রুপ লেগে গিয়েছিল, সে হাসপাতালে চলে গেছে। এরা সবকিছুতে ইসলাম দেখেন না, জয় বাংলার বিরুদ্ধে ইসলামকে দাঁড় করায়, মুক্তিযুদ্ধের বিরুদ্ধে ইসলামকে দাঁড় করায়, কিন্তু তারা কি পারবে? এই সভ্য যুগে আপনি সঙ্গীত নিষিদ্ধ করে কোথায় চলতে পারবেন? এই সভ্য যুগে আপনি বিজ্ঞান নিষিদ্ধ করে কেমনে চলবেন? এই সভ্য যুগে আপনি চারুকলা নিষিদ্ধ করবেন কিভাবে? কেউ, আপনাদের তো মানুষ বিশ্বাসই করে না। বিশ্বাস করবে মানুষ? এরা তো মানসিক রোগী। মৌলবীরা তো শতভাগ মানসিক রোগী। আগে ছিল এরা রোগী,
এখন যারা স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়ে তাদেরকে আরো মানসিক রোগী বানিয়ে ফেলেছে ভাইরাসের মতো। এই মাদ্রাসা থেকে যারা পয়দা হয়েছে এরা আস্তে 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 পুরো ইউনিভার্সিটি স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়কে ধ্বংস করে ফেলেছে, মৌলবাদী চিন্তা চেতনায় ছেয়ে ফেলেছে। আরে ভাই, শরিয়া আইন তুমি চাবা নিজের জীবন আগে কায়েম করে দেখাও, তোমার মুরদে কোলাই কিনা। বাংলাদেশের একটা মৌলবী বলুক সে তো তার জীবনে শরিয়া আইন কায়েম করতে পারছে, দেখাক দেখি, দেখাক একজন। রাষ্ট্রে থাকতে ছবি তোলা বন্ধ করুক দেখি, আইডি কার্ড ছবি ছাড়া আপনি তুলতে পারবেন? ব্যাংকের টাকা রাখেন, ছবি তোলা ছাড়া চলতে পারবেন? ইসলামে তো ছবি হারাম। মৌলবীর একদিকে বলে ভিডিও করা হারাম, আবার ভিডিও ইউটিউবে ব্যবসা করে খায়। এরাই আবার ভিডিও করার জন্য কবরে যায় ছবি তোলে নিজেরাই। কত বড় ভণ্ড, এরা কত বড় বদমাইশ, শরিয়া আইন চায়। আর মৌলবীদের কথা কি বলবো, এই বাংলাদেশের আমার মতো যারা ক্লিন শেপ থাকে বা মুসাল্লা থাকে বা আপনার মতো যারা ক্লিন শেপ থাকে, মদের এরকম গ্লাসে মদ ঢালতে ঢালতে বলে যে ফরিদ সাহেব ইসলামী শরিয়া আইনি সরেক। এরকম আমার অন্তত 10 বার আমার সাথে এরকম কথা বলছে, 10 জন 12 মদ ঢালতে ঢালতে গেলে বলে কত বড় বেকুব মদ। আর তুই শরিয়া আইন চাষে মদ খাস কেমনে? শরিয়া আইন চালে ব্যাংক থাকে কেমনে? কোনোদিনই শরিয়া আইন পৃথিবীতে আর আসবে না, কেউ না। শরিয়া আইনের সাথে সভ্যতার কোনো সম্পর্ক নেই। শরিয়া আইন কিভাবে হবে? 1400 বছর আগে আইন দিয়ে আপনি কেমনে চলবেন? কোন সভ্য মানুষ সম্পত্তি কেন আপনি 2 ভাগ করবেন? কোন সভ্য মানুষ নারী, ইসলামী শরিয়া আইনের নারী সাক্ষী নেই, নারী সাক্ষী দেওয়া যাবে না, নারীর 2 জন লাগবে, আধা নারী হলো আধা। আর আরেক মৌলবীতে বলছে ইসলামের ফুয়েরা ভাষায় নারীর আত্মা নাই। তারপরে এগুলো এই যেগুলো বললাম না, দেখবেন আমার গালাগালি করবে সারাদিন, মৌলবীদের বিরুদ্ধে কেউ বলবে না। আপনি কিভাবে এই সভ্য যুগে আপনি কিভাবে শরিয়া আইন দিয়ে সমাজ চালাবেন, রাষ্ট্র চালাবেন? ইসলামী শরিয়া আইনে আপনি তো কোনো অমুসলমান বন্ধুত্ব বানাইতে পারবেন না। ইসলামী শরিয়া আইনে আপনি ভোট দিতে পারবেন না। যান কেন ভোট দিতে? ভোট দিতে যান না। মিছিল ইসলামে হারাম, ইসলামে মিছিল করা হারাম, আপনি যান কেন? ইসলামে গণতন্ত্র হারাম, বলেন গণতন্ত্র আসবেন না আপনারা? এরা তো প্রশ্রয় দিতে দিতে কালকে ঢাকায় মিছিল হচ্ছে, বিদ্যুতের দাম বাড়লো কেন, খাম্বা তারেক জবাব দেয়। এরা জামাতে ইসলাম তো আরেক বদমাইশ। এরা না ঘরকার না ঘটকার, হলে ধবিকা কুত্তা জামাত। এরা না ইসলামী, এরা ইসলাম বলে ইসলামী আইন কায়েম করবে। এরা আবার কৃষ্ণনন্দীকে নমিনেশন দেয় কিভাবে বলেন আপনি? এরা ইসলামী আইন চায়, নির্বাচন আগে বলছে তারা ইসলামী আইন শরিয়া আইন চায় না, আবার বলে তারা ইসলামী আইন চায়, খিলাফত চায়। খিলাফত চাইলে গণতান্ত্রিক ভোটাভুটি করো কেন? শিশির মনির বলছে না রোজা পূজার দুইটাই এক। হ্যাঁ, রোজা পূজা। এরা এখন ক্ষমতায় যাওয়ার জন্য এদের আমি বলেছিলাম তো যে নরেন্দ্র মোদী যদি বলে যে তোমাদের আমরা মেনে নিব, গরুর মুদ খাও, এরা কালকে গরুর মুদ খাওয়া জায়েজ করে ফেলবে। আমি বলেছিলাম তো। আমেরিকা যদি বলে তাদের ক্ষমতায় রাখবো, শুয়োরের মাংস খা, তাই খাবে এরা, কোনো সন্দেহ নেই। এরা শুধু ক্ষমতা লোভী। একজন ধর্ম এগুলো বোগাস, এগুলো ধর্মকে হাতিয়ার হিসেবে, মার্কস বলেছে না ধর্মকে হাতিয়ার, লেনিনও বলেছে ধর্মকে হাতিয়ার হিসেবে ব্যবহার করে এরা। আর মার্কস তো বলেছে ধর্ম হলো আফিম, এখানে কাজে খাটে। যে লোকটা 1 ওয়াক্ত নামাজ পড়ে না, ধর্মের কথা বলবেন তার জজবা জেগে ওঠে, কারণ স্রোতের পক্ষে যা ইচ্ছা তাই বলা যায়। তো আমরা শেষের দিকে ভাই একটা জিনিস জিজ্ঞেস করি আপনাকে, আইভি যে জামিন পেয়েছেন নারায়ণগঞ্জের শিলনাথ আইভি, হ্যাঁ, তাকে জামিন পাওয়াটাকে অনেকে কিন্তু সন্দেহের চোখে দেখতেছেন। আইভি একটা পপুলার ক্যারেক্টার, কিন্তু নারায়ণগঞ্জের পপুলার ক্যারেক্টার, কিন্তু তার জামিন হচ্ছে না কারো, তার জামিন হয়েছে এটাকে সন্দেহের চোখে দেখা হয়েছে। আজকে আবার কালের কন্ট্রাক্টে রিপোর্ট দেখলাম, মানে আইবির ইয়া রুমে ওই বৈঠকখানায় নিষিদ্ধ ছাত্রলীগের সভা, হ্যাঁ, তারপরে হচ্ছে এই আইবি আবার গল্প করছে জেলখানায় মমতাজ তাকে গান শোনাইতো, নানা গল্পগুলা করছে। দেখলাম। এই সন্দেহটার কারণটা কি আপনার মনে হয়? সন্দেহের কারণ এখানে আমি অবশ্য সন্দেহ করি না। সন্দেহের কারণ যারা 2-4 জন সন্দেহ করছে, আমার সাথে কথা হয়েছে, তারা বলেছে যে ছোট ছোট মামলায়, মিথ্যা মামলায় বা 2-1টা মামলা আটকা তাদের জামিন হয় না, আইবি রহমানকে কেন জামিন দিল? সেই কারণে তারা সন্দেহের চোখে দেখে। তবে আমার ধারণা আইবি রহমান পরীক্ষিত মানুষ। আইবি রহমানকে কোনোভাবে বায়াস্ট করে আওয়ামী লীগের বিরুদ্ধে তাদেরকে দিয়ে কিছু করানো যাবে না, এটা আমি মনে করি।